এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঈদ ভাই আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা চাই তুমি তাতে সম্মতি দাও। কি সিদ্ধান্ত ডিটেলসে বলো, আগে ভালো লাগলে ভেবে দেখব। হৃদের এমন ভাব ধরা কথায় তেতে উঠলেন রিসান চৌধুরী। ভাইকে বলল, রাফসান বাদ দে, আমি আগেই না করেছিলাম তোকে, আমারটা আমরাই দেখে নিব। এত ভাবনাওয়ালাদের সাথে কিছু আশা করার নেই। হৃদ বুঝতে পারলো ব্যাপারটা জটিল, নয়তো তার থেকে হেল্প নেবে, তাও আবার তার বাবা। হ্যাঁ, ভাবা যায় নাকি এটা? তার স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা বলো তো, আমার যত সম্ভব আমি চেষ্টা করব। আমাদের অফিসে অনেক ঝামেলা চলছে, হঠাৎ করেই আমরা অনেক লসের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না হঠাৎ করে কেন এমন হলো, আর এখান থেকে কিভাবে বের হব। তোমরা আমাকে আগে বলনি কেন? আচ্ছা, আমাকে সব ফাইলগুলো দিও বিগত দিনের, আমি দেখি কি করতে পারি। আমরা চাই তুমি তোমার কোম্পানির পাশাপাশি আমাদেরটাও দায়িত্ব নাও। দেখো, আমি তো আছি, তোমরা ছোট চাচুকে কেন বলছো না? তিনি তো এসব কাজে অনেক পারদর্শী। তোমার কথার মানে হচ্ছে তুমি একা সব জানো, যত সব। আমার কি ওকে বলিনি নাকি? সে যে কেমন যেন না মনে হচ্ছে। কথাটা একটু জোর কণ্ঠে বলল রিসান সাহেব। আচ্ছা, আমি দেখছি দুটো একসাথে করাটা কষ্টকর, তবুও আমি চেষ্টা করব। বলে উঠে যেতে নিয়েও হৃদ আবার বলল, চাচ্চু তোমার বড় ভাইকে বলে দাও, এভাবে তেতে না উঠে ভালোভাবে বললেও পারতো। আর একটা কথাও বলে দাও, কাল থেকে তোমাদের অফিসেই বসবো আমি। তবে এটা যেন না ভাবে যে আমারটা ছেড়ে শুধু তোমাদেরটাও দেখব, তাই আমি পুরো সময় দিতে পারবো না। আমি সকালে তোমাদের কোম্পানিতে গেলেও দুপুরের পরের সময়টুকুতে আমি কিন্তু আমার অফিসেই যাব। কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করলো হৃদ। আর রাতের খাবার শেষ, সবাই বেশ কিছুক্ষণ গল্প করে যে যার রুমে চলে গেছে। আস্থা হৃদের রুমের সামনে বই খাতা হাতে দাঁড়িয়ে আছে, খুব দ্বিধা বোধ করছে ভেতরে যাবে কি যাবে না। এমন সময় রুমের ভেতর থেকে হৃদ বলে, ভেতরে আয়। আশ্চর্য, এই লোক কিভাবে বুঝলো যে আমি বাইরে দাঁড়িয়ে আছি? কথাটা নিজের মনে মনে বিড়বিড়িয়ে বলতে বলতে রুমে ঢুকে আস্থা। আর হৃদ দাঁড়িয়ে তার সামনে কালো ট্রাউজার আর হাফ হাতার একটা ধূসর রঙের টি শার্ট পরে আছে। আস্থার কাছে এই লোকটাকে সব সময় কেন এত ভালো লাগে সে তা জানে না। অফিসে যখন যায় তখনও ভালো লাগে, কি সুন্দর ফিটফাট হয়ে যায়। কোথাও বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কি ভালো লাগে। আচ্ছা, তখন না হয় একটু ফিটফাট হয়ে যায়, কিন্তু এখন সে তো একদম নর্মাল বেশে আছে। তবু এই মানুষটাকে তার কেন এত ভালো লাগে, তার হয়তো সে নিজেও জানে না। নিজের রুমে খাটে আজ শোয়া হয়ে খিলখিল করে হাসে আফরা। তার আর কাজ কি? পড়াশোনা বাদ দিয়ে সারাদিন রিলস দেখবে আর হাসবে। হঠাৎ ফোন বেজে উঠতে একরাশ বিরক্তিকর মুখ নিয়ে দেখলো কে ফোন দিয়েছে। রাইকার ফোন দেখে সে যেন একটু বেশি বিরক্ত হলো। একই বাসায়, এমনকি পাশের রুমেই থাকে, তার তাহলে ফোন দিয়ে বিরক্ত করার কি আছে? ফোনটা ধরার আগে তা কেটে গেল। যে আবার সে রিলস দেখতে নিবে তখনই দরজায় করা ঘাত। এবার প্রচন্ড রাগ হলো আফরার, বিরক্ত হয়ে উঠে গেল দরজা খুলতে। নিজের রুমের সামনে দাঁড়িয়ে রিজভান রুমটা অন্ধকার কেন তাই ভাবছে। মেয়েটা কই? আজকে নেই নাকি তার রুমে? তবে হাতে গোনা কয়েক ঘন্টায় মেয়েটাকে যতটুকু বুঝতে পেরেছে, এই মেয়ে তো সহজে হাল ছাড়বে না। রুমে ঢুকে দেখে বারান্দার দরজাটা খোলা, মেয়েটা সেখানেই দাঁড়িয়ে আছে। তখন যাওয়ার সময় একটু উপরে তাকিয়েছিল মেয়েটাকে, তখন এখানে দেখেছিল। তাহলে কি সে তখন থেকে এখানে আছে? প্রশ্নটা মনে নিয়ে বারান্দায় গিয়ে রিজওয়ান দাঁড়ায়। আপনি কি সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছেন? না। ম্যাগের ছোট্ট জবাব। আপনি কি কোনোভাবে আমার উপর রেগে আছেন? মানে তখনকার কথা। রিজওয়ানের কথা শেষ করার আগেই ম্যাগ মুখ দিয়ে চ এর মতো উচ্চারণ করে বলল, আপনার কথা আমার কাছে কাগজি ফুলের রস দিয়ে লবণ পানি খাওয়ানোর মতো। ওইটার যেমন কোনো ফুট ভ্যালু, ঠিক তেমনি আপনার কথাও আমার কাছে ভ্যালুহীন।
কথাটা বলে রিজবানকে পাশ কাটিয়ে ম্যাঘ রুমে চলে যায়। টেবিলে বসে হৃদের থেকে যে অঙ্কগুলো বুঝেনি তার প্রায় অর্ধেকটাই সে আজ বুঝে নিল। হৃদ বুঝতে পারে বেশ অনেকক্ষণ যাবৎ তাকে দেখে যাচ্ছে আস্থা, তাই নিজের কথা ভেবে সে আস্থাকে চলে যেতে বলল। আস্থা দরজার সামনে এসে আবার দাঁড়িয়ে পড়ল। আস্থা এক ধ্যানে তাকে হৃদের পানে। হৃদ বেশ বিরক্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, এইভাবে তাকিয়ে আছিস কেন? আপনার এই ঝাঁকড়া চুলগুলো আমার খুব টানে, একবার ছুঁয়ে দেই। মৃদু হেসে আস্থার সামনে মাথা নিচু করে দাঁড়ালো হৃদ। আস্থা তার নরম তুলতুলে হাতের আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল। হৃদ মাথা তুলে আস্থার কানে ফিস ফিস করে বলল, আমার চুলের মধ্যে যে তোর হাতের বিচরণ চলছে, এতে আমি ভালোবাসা ও সুখ দুটোই অনুভব করছি। রাইকাপি, তুমি এত রাতে আমার রুমের বাইরে কি করছো? রাইকা আফরার মুখ চেপে ধরে বলে, আস্তে কথা বল। কেন, কি হয়েছে? আফরাও ফিস ফিস করে জিজ্ঞেস করলো। তার এহেন কাণ্ডে রাইকা হেসে দিল। ধীর কণ্ঠে বলল, ফরহান এসেছে নিচে, বলল আমাকে যেতে। আমি রাত হয়েছে দেখে না করেছি, তাই বলল তোকে নিয়ে যেতে। চল না প্লিজ। বোনের কথা ভেবেই আফরা নিচে গেল রাইকার সাথে। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে ফারহান। আফরারা যেতেই মুখ ভর্তি একরা শ্বাসে ভেসে এলো তার। রাইকাকে নিয়ে সে একটু সামনে হাঁটতে যেতে চাইলো, কিন্তু আফরা বলল, ভাইয়া এত রাতে আমি এখানে একা দাঁড়িয়ে থাকবো? একা কই, ও তো আছে। বলে রাইকার হাত ধরে হাঁটা শুরু করে দিল ফারহান। আফরা বুঝলো না ওটা আবার কে। পেছনে ফিরতে দেখে গাড়ি থেকে নিহান নেমেছে। আফরা যেন অবাকের চরম পর্যায়ে। এ ছেলে এখানে কি করে এলো? আপনি এখানে? তোকে যে এতগুলো মেসেজ দিয়েছি, একটারও তো রিপ্লাই দিলি না কেন? আসলে আমি চুপ থাক, রিলস দেখলে বুঝি কারো রিপ্লাই দেওয়া যায় না? জানিস তোকে কত দেখতে ইচ্ছা করছিল, উপায় না পেয়ে ফারহান ভাইকে রাইকার সাথে দেখা করানোর জন্য উস্কে দিতে হয়েছে আমাকে। এদিকে আয়। আফরা সামনে যেতেই ওর হাত ধরে গাড়ির সাথে দাঁড় করায়। দুজনে গাড়ির সাথে পিঠ থেকে দাঁড়িয়ে। নিহান স্নিগ্ধ কণ্ঠে বলে, হ্যাঁ দেখো। কথাটা অর্ধেক বলে নিহান। এর দিকে তাকিয়ে দেখে সে যে আফরার পানি চেয়ে আছে, তাই আবারও আফরা বলে, চাঁদটা সুন্দর, দেখুন। আমি তো আমার চাঁদের দিকেই দেখছি। ফোনের অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে পড়ে রিজবান। সে আজ অবাক, মেয়েটা আজ আর তাকে ডাকলো না কেন? রুমের চারিদিকে চোখ বুলিয়ে ও মেয়েটাকে দেখতে পেল না। এটা কি সম্ভব যে মেয়েটা আজ সকালে তাকে একটুও জ্বালালো না? ইদানিং কেন যেন রিজবান মেয়েটার জ্বালানো ভালো লাগতে শুরু করেছে। মেয়েটাকে বদ মেজাজি, রাগ উঠলে কি সব করে বসে বাচ্চাদের মতো। এই যে দুদিন আগে রিজবান রাতে আসতে দেরি করেছে বলে মেয়েটা তাকে খেতেই দিল না রাতে। বলে কিনা নির্দিষ্ট সময়ের পর আসলে নাকি আর খেতে দেবে না। রাগ করে রিজবান ঘুমাতে গেলে তাকে জোর করে আবার নিজের হাতেই খাইয়ে দেয়। মেয়েটা কি অদ্ভুত। নিজের ভাবনার মাঝে হঠাৎ জোরে এক শব্দ কানে আসতে হাঁক চকে যায় রিজবান। পাশে তাকাতে দেখে ম্যাঘ ওয়াশরুম থেকে বের হয়ে দরজা জোরে লাগায়। তা দেখে রিজবান বলে, কি সমস্যা কি? এই দরজাটা কি ভেঙে ফেলবেন নাকি? হ্যাঁ, আপনার কি কোনো সমস্যা? আলবাত সমস্যা। আমার রুমের কিছু নষ্ট হলে তো আমারই সমস্যা হবে নাকি? ফর ইউ কাইন্ড ইনফরমেশন, রুম না আমার, ও তাই কথাটা আমার না আপনাদের হবে। ঘোড়ার ডিম। চুপচাপ ফ্রেশ হয়ে আসুন। বেশ কয়েকদিন হয়ে গেছে রিদ তার বাবার কোম্পানির দেখাশোনা করছে। রিসান চৌধুরী অনেক খুশি তার ছেলের জয়েনিং এর পর থেকে। তাদের অনেক ক্লায়েন্ট বেড়েছে। তাছাড়া তারা যে লসের মধ্য দিয়ে যাচ্ছিল তা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারলেও লসের পরিমাণটা বেশ কমে গিয়েছে। তাদের নতুন একটা প্রজেক্ট নিয়ে বাবা, ছেলে আর চাচা তিনজন মিলে ডিসকাশন করছিল। তখনই নিচে আসে ম্যাঘ। সে চটপটে চা বানিয়ে ওনাদের দেয়। সবাইকে এই অল্প দিনে মেয়েটা খুব আপন করে ফেলেছে। রিসান ও রাফসান চৌধুরী তার ভাসুর হলেও তাদের সে নিজের বাবার জায়গায় বসিয়ে ফেলেছে। বড় ভাই বাবার সমান নয় কিনা? ম্যাক তাদেরকে খুব করে সম্মান করে। আবার হৃদের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। আস্থা, রাইকা, আফরার সাথে সে দিনের বেশিরভাগ সময় পার করায় অনেক ভালো একটা সম্পর্ক হয়েছে তাদের সাথে। চা খেতে খেতে রিসান সাহেব ম্যাককে বলল, মেঘ, রাইকাদের সাথে আজ তুমিও শপিং করতে যেও কেমন?
তোমাকে তো এ বাড়িতে আসার পর আর কাউকেই তেমন কিছু দিতে পারলাম না, তাই আজকের শপিংয়ের যাবতীয় খরচ আমার, ঠিক আছে? জি। তাদের কথার মাঝে রাফসান সাহেব বলে, ভাই একা কেন দিবে? যেহেতু এবার ভাই দিচ্ছে তাই সামনের বারের সব কিছুর জন্য আমি পে করব। ম্যাঘ মৃদু হাসি দিল। মেয়েটা কখনো ভাবতেই পারেনি তার কপালে এত ভালো একটা পরিবার জুটবে, যে পরিবারের সবাই তাকে এত ভালোবাসে। এত ভালোবাসা যে সে পাবে তা কি আদৌ ভাবতে পেরেছিল সে? ভাবনার মাঝে রিজওয়ান নিচে এসে দাঁড়ায় ম্যাগের পাশে। তাই ম্যাগ রান্নাঘরে সুমি ও নাফিসা বেগমের কাছে যায়। রিদ একটা ফাইল নিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ ঘাটাঘাটি করছিল, বাট বুঝতে পারছিল না কিভাবে প্রবলেমটা সলভ করবে। তখনই রিজওয়ান তার পাশে বসে হাত দিয়ে কি জানি দেখিয়ে বলে যে, এমনটা করলে কেমন হয় রিদ? রিদ ভালোভাবে তাকে রিজওয়ানকে জড়িয়ে ধরে বলে, তুমি সত্যি জোশ, তা না হলে দেখা মাত্র এটার সমাধান করে দিতে পারতে। বলো। তুই এমনি তো এটা ঠিক করতে পারতি, আমি জানি। এটা হয়তো তোর চোখে পড়েনি, তবে আমি শিওর কিছুক্ষণের মধ্যে তুই এমনিতেও এটা সলভ করতে পারতি। রান্নাঘর থেকে তাদের আলাপ আলোচনা শুনতে পেয়ে নাফিসা বেগম ম্যাগকে উদ্দেশ্য করে বলল, জানো আমাদের রিজভান অনেক মেধাবী, কিন্তু মেধাবী হলেও কি হবে? দেখ না, কাজে একদমই খাটায় না, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। আস্থার বাবা কত বলেছে নিজেদের বিজনেসে জয়েন করতে, বড় ভাইও তো বলেছে কয়েকবার, কিন্তু সে কি আর কারো কথা শুনে? তার কথাটা যেন ম্যাঘের একটু খারাপ লাগলো, তবে সে মিথ্যা তো কিছু বলেনি। এই লোকটা এমন কেন, যার জন্য এমন হয়ে গেল? সে কি আদৌ তার কথা ভাবে? ওই মেয়ে তো দিব্যে নিজের জীবনে আনন্দ করে বেড়াচ্ছে, অথচ এই গর্ধব লোকটা কিনা সেইখানেই এখনো আটকে আছে। যত সব। ম্যাঘের ভাবনার মাঝেই নাফিসা বেগম বলে উঠল, দেখো তুমি তো এখন এসেছো ওর জীবনে, ওর জীবনটা নতুন করে গুছাতে পারো কি না দেখো। শোনো মেঘ, রিজবান অনেক ভালো মনের মানুষ, একবার যাকেও সে ভালোবাসে তার জন্য মরে যেতেও দুবার ভাববে না। আগে তো সারাদিন বাড়িটাকে মাতিয়ে রাখতো ছোটদের সাথে, এ বাড়ির সব ছেলে মেয়েদের রিজভান বলতে এক কথায় পাগল। একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। নাফিসের কথায় ম্যাক শুধু একটু হালকা হাসি দিল, কিন্তু মনে মনে আড়ালো যে সে যেহেতু বিয়ে করেছে, যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে, তাই সে নিশ্চয়ই রিজবানকে নিয়ে সংসার করবে এবং এই লোকটাকে ঠিক তো করবেই। বিকেল প্রায় 5টা, সন্ধ্যা নেমে আসছে প্রায়। আকাশ পানে গধূলির আলো দৃশ্যমান, বেশ কিছু পাখি ঝাঁকে ঝাঁকে দিন শেষে নিজ নিরে ফিরছে তারা। আজ সবাই শপিংয়ে এই সময় যাচ্ছে, কারণটা হচ্ছে সন্ধ্যার পর পরিবেশটা একটু ঠান্ডা থাকে, তাই শপিং করতে সবারই একটু সুবিধা হয়, কেননা গরমটা তেমন ভালো লাগে না। শপিং মলের সামনে এসে দাঁড়িয়েছে দুটো গাড়ি। গাড়ি থেকে নেমে আস্থা, আফরা, রাইকা, রিদ। ম্যাঘ নামে অন্যটা থেকে সুমি বেগম, নাফিসা বেগম ও রিজবান নামে। তারা নেমে দাঁড়িয়ে থাকে শপিং মলের সামনে। 1 মিনিটের মাথায় আরো দুটো গাড়ি এসে দাঁড়ায় তাদের সামনে। একটা থেকে নিহান ও নুহা বের হয়, অন্যটা থেকে ফারহান ও তার চাচাতো ভাই শুভ বের হয়। শুভ হচ্ছে ফারহানের ছোট চাচা ছেলে। সবাই একসাথে শপিং মলে ঢুকে যে যার পছন্দ মতো ড্রেস, শাড়ি ইত্যাদি কিনতে ব্যস্ত। এদিকে ছেলেরা তো বুঝতেই পারছে না এই মেয়েদের কেনাকাটা কখন শেষ হবে। সেই সন্ধ্যায় তারা এসেছে, এখন রাত 9:50, তবু এদের শেষ হওয়ার নামই নেই। এদিকে রিদ সে কখন থেকে আস্থার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু পারছেই না। কিভাবে বলবে? তার মাটাও বোঝে না তাকে কি সুন্দর আস্থাকে নিয়ে এদিক সেদিক যাচ্ছে কেন। মা, কেন একটু তো আমাকেও সুযোগ করে দিতে পারো নাকি? কিন্তু তা না করে কি করছে আশ্চর্য। হঠাৎ মেজাজটা রিদের খারাপ হয়ে যায়, তাই সে না চাইতেও বলে উঠল, তোমরা এইভাবে শপিং করলে জীবনও শেষ হবে না। একটি দোকানে ঢুকে একজনের জন্য করে কিনছো, প্লিজ আলাদা আলাদা যাও, যার যার শেষ হবে তারা গাড়িতে গিয়ে বসে পড়ো। রিদের কথায় নাফিসা বেগম সম্মতি জানালো। সে সময় বেগমকে নিয়ে গেল একদিকে, তারা যেহেতু শাড়ি কিনবে তাই একদিকে গেল। রিদ যেহেতু মা চাচি নেই তাই আস্থার হাত ধরে একদিকে নিয়ে গেল। যাওয়ার আগে ম্যাগ আর রিজবানকে বলে গেল তারা যেন একসাথে যায়।
না তো মা চাচি রাগ করবে। রিজওয়ানও জানে যে তার বড় ভাবি নিশ্চয়ই এই মেয়ের সাথে না গেলে তার বড় ভাইকে বলে দিবে। সে এই মুহূর্তে কোনো ঝামেলা চায় না, তাই ম্যাককে নিয়ে গেল। রাইকা ফারহানের সাথে যাবে, এ ফাঁকে তারা একটু সময়ও কাটাতে পারবে। রয়ে গেল আফরা, নুহা, নিহান আর শুভ। তারা চারজনে একসাথে গেল। আফরা আর নিহান পেছন পেছন হাঁটছে, তাদের সামনে নুহা আর শুভ। তারা দুজনে টুকিটাকে কথা বলছিল। আস্থা রিদ গেল একটা জুতার দোকানে। আস্থার মোটামুটি সবই কেনা হয়ে গেছে, শুধু জুতা জোড়ায় কেনা বাকি ছিল, তাই সে জুতা কিনতে এসেছে। দোকানে ঢুকতে আস্থা হাই হিল জুতাগুলো খালি পছন্দ করছে, অথচ রিদ একদমই তাতে সায় দিচ্ছে না। তার মতে সে নিচু জুতাতে বেশি কমফোর্ট ফিল করবে, তাই তার নিচুটা কেনায় ব্যাটার। কিন্তু আস্থা কি আর তা মানবে? সেই নিবে নিয়ে বারবার হিল জুতার কথা বলছে। রিদ এক প্রকার বাধ্য হয়ে রাজি হলো। আস্থা জুতা জোড়া দেখিয়ে দিতে দোকানের এক ছেলে আসে। আস্থাকে জুতা জোড়া পরিয়ে দিতে এতে হৃদের যেন রাগ বাড়লো, কি কমলো না। সে দ্রুত ছেলেটার থেকে জুতা জোড়া তার হাতে নিয়ে নিল। স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি যান, আমি দেখছি। লোকটিও তার কথা মতো চলে গেল। হৃদ হাঁটু গেড়ে আস্থার সামনে বসে। তারা এক পাতে হৃদ জুতা পরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। হৃদ যখন মাথা নিচু করে আপন মনে কাজটা করছিল, তখন আস্থা তার কাঁপা কাঁপা হাতটি হৃদের চুলের দিকে নিয়ে যায়। হৃদ ব্যাপারটা হয়তো বুঝতে পারলো। গম্ভীর কণ্ঠ দয়া ভেসে আসলো, একবার ধরতে দিয়েছি বলে মনে হচ্ছে সাহস বেড়ে গেছে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি পারমিশনটা একবারের জন্যই দিয়েছিলাম। এটা কেমন কথা? বজ্জাত ছেলে। আস্থা আর অভিমান হয় না বুঝি? কিপটা লোক, কেন রে? তোর চুলগুলো একটু ধরলে কি কোনো দিক দিয়ে কমে যাবে? যত সব 2 নাম্বার লোক একটা। ওই দিন তো বলছিল ভালোবাসা আরো কত কি জানি অনুভব করে, এখন কি হলো? মনে মনে বকাঝকা করা বন্ধ করো। আস্থা হৃদের কথায় স্তব্ধ হয়ে গেল। এই লোক কি মনের কথাও শুনতে পায় নাকি? এখন কি মনে মনেও কিছু বলা যাবে না? আস্থা জানে সে হৃদের সাথে কথাই পারবে না, আর তার সাথে তো তর্ক করার প্রশ্নই আসে না। যদি আবার 2-1 থাপ্পড় দিয়ে বসে, এই লোকের তো ঠিক নেই। তাই কিছু না বলে জুতা জোড়া প্যাক করে গাড়িতে যাওয়ার জন্য দোকান থেকে বের হয়। হৃদ বেশ বুঝতে পারলো তার প্রেয়সী যে অভিমান করেছে, তাই সেও তার পিছু পিছু গেল। লিফটের সামনে দাঁড়িয়ে আস্থা হৃদ সবে ঢুকলো মাত্র একজন লোক ছিল তাদের সাথে লিফটের ভেতরে। একটা ফ্লোর পার হতে সে বেরিয়ে যায়। লিফটের ভেতরে তারা দুজন শুধু। লিফটের দরজা বন্ধ হতে হৃদ আস্থাকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে আনে। আস্থা কিছু বলতে চায়, কিন্তু তাকে সুযোগ না দিয়ে আস্থার ঠোঁট কামড়ে ধরলো হৃদ। আস্থা ব্যথায় ছটফট করতে লাগলো। তাতে যেন হৃদের প্রতিক্রিয়া আরো বেঁকে বসলো। সে আস্থাকে জাপটে ধরলো, গভীর থেকে গভীরতম এক চুম্বন দিল আস্থাকে। প্রথম কামড়টাতে আস্থার ঠোঁট বেয়ে রক্ত বের হয়ে যায়। হৃদ তার সযত্নে চুষে নিল। রাতের বেলা চারদিকে আলো ঝলমল করছে। ধীরে ধীরে মানুষ তাদের দৈনন্দিন জীবনের কাজের সমাপ্তি করে নিজ বাড়ি ফেরার পথে। বেশ কিছুক্ষণ যাবৎ আস্থা গাড়িতে পিঠ থেকে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে কিভাবে সবার সামনে দাঁড়াবে? এই ফুলা ঠোঁট নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে সে কি বলবে? লজ্জায় মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। তখনই হৃদ তার সামনে এসে দাঁড়ায়। মাথা নিচু করে আছিস কেন? আস্থাকে চুপ থাকতে দেখে ছেলেটা বেশ মজা পায়, মৃদু হেসে নেয়, তারপর হাত বাড়িয়ে দেয়। হাতে একটা মাস্ক। আস্থা এবার মাথা উঁচু করে তাকায়। এভাবে আমাকে দেখার কিছু নেই, এটা পরে নে, নয়তো এখন তো তোর যে অবস্থা, দেখা গেল কেউ কিছু বললে তো লজ্জায় তুই বেহুশি হয়ে যাবি। হৃদের কথার প্রেক্ষিতে আস্থা আর কিছু বলল না, চুপচাপ হৃদের হাত থেকে মাস্কটা নিয়ে পরে নিল। অল্প কিছু সময়ের মধ্যেই বাকিরা হাজির হলো। শুধু রিজওয়ান ও ম্যাগ আসলো না। তাদের নাকি হৃদ রিজওয়ানের ফোনে কল করলো। বেশ কিছুক্ষণ রিং বাজার পর রিজওয়ান ফোন রিসিভ করলো। চাচ্চু, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, সবার তো শেষ। তোরা চলে যা, ওনার তো আরও কিছু নাকি কেনা বাকি আছে, তাই আমি ওনাকে নিয়ে পরে আসছি বলে ফোনটা কেটে দেয়। হৃদকে কিছু বলার সুযোগটাও ছেলেটা দিল না। ফোনটা রেখে হৃদ সবাইকে বলে রিজওয়ানরা আসতে দেরি হবে, তাই তারা চলে যাবে। সবাই ও রাজি হয়ে যায়। এতে করে তারা একটু আলাদা সময় কাটাতে পারবে।
সবাই চায় ম্যাগ আর রিজওয়ানের সম্পর্কটা স্বাভাবিক হোক, তাই কথা না বাড়িয়ে তারা নিজ বাড়ির উদ্দেশ্যে চলে যায়। বেশ কিছুক্ষণ যাবৎ রিজওয়ান ম্যাগকে খুঁজতেছে, কাউকে বলেনি, কারণ সে চায় না কেউ টেনশন করুক। সে একাই এই মেয়েটাকে খুঁজে বের করবে। অনেকক্ষণ যাবৎ খুঁজে যাচ্ছে রিজওয়ান ম্যাগকে খুঁজে না পেয়ে ভয় পেল কিছুটা। কোথায় গেল মেয়েটা? কিছুই তো এখানকার চেনে না, একা তো সে বাড়িতেও যেতে পারবে না। কি করবে রিজওয়ান ভেবে পাচ্ছে না। ম্যাগকে না পেয়ে ছেলেটা যেন বিপি বেড়ে গেল, সারা শরীর ঘেমে একাকার। চারিদিকে খুঁজছে, অথচ মেয়েটার কোনো দেখা নেই। শপিং মলের বাইরে এসেও সে খোঁজা শুরু করে দিয়েছে। খুঁজতে খুঁজতে যখন তাকে পাবার কোনো আশা পাচ্ছে না, তখন রিজওয়ান 2 হাত মাথায় দিয়ে মাটিতে বসে নিজের চুল শক্ত করে ধরে আছে। তখনই দূর থেকে একটি পরিচিত কণ্ঠ তার কানে ভেসে আসে। কি হয়েছে আপনার? আপনি কি ঠিক আছেন? এভাবে বসে আছেন কেন? কথাটা বলতে বলতে ম্যাগ সামনে এগোচ্ছে। রিজওয়ান পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে মাথা তুলে তাকায়। ম্যাগকে পেয়ে রিজওয়ান জানাও নিজের প্রাণ ফিরে পেল। উঠে বরাবর পা ফেলে ম্যাগের দিকে গেল। ম্যাগের সামনে এসে হঠাৎ কি হলো রিজওয়ানের সে নিজেও জানে না। ম্যাগকে জড়িয়ে ধরলো, খুব শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলো বেশ কিছুক্ষণ। ম্যাগ হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় বেশ ইতস্তত বোধ করলো। মুখে কিছুই সে বলতে পারলো না। রিজওয়ানের হাতের বাঁধন এবার আলতো হলো। 2 হাত দিয়ে মেয়েটা নিচু করে রাখা মুখটা তার দিকে তুলে ধরলো। হঠাৎ করে ম্যাগের কপালে নিজের ঠোঁটের চিহ্ন এঁকে দিল। আবার ম্যাগকে জড়িয়ে ধরে বিচলিত কণ্ঠে বলতে লাগলো, কোথায় ছিলেন আপনি? আপনি কি জানেন পাগলের মতো আমি আপনাকে খুঁজতেছিলাম। আগে আমাকে ছাড়ুন তো। ম্যাগের কথা কানে আসতে রিজওয়ান দ্রুত তার থেকে ম্যাগকে সরিয়ে নেয়। রিজওয়ান নিজেই নিজের কাণ্ডে অবাক। এবার যেন ছেলেটাও খুব ইতস্তত বোধ করছে। আমি তো আপনার সাথেই ছিলাম, আপনি তো কথায় চলে গিয়েছিলেন। আমি পুরো মার্কেট খুঁজেও আপনাকে পেলাম না, তাই ভাবলাম গাড়িতে গিয়ে বসে থাকি। এখানে এসে দেখি আমরা যে গাড়িতে করে এসেছিলাম সেটাও এখানে নেই। তাহলে এখানে না দাঁড়িয়ে ওই দিক থেকে কেন আসলেন? আরে বাবা, আমি তো ওই দিকে গিয়েছিলাম পানি খেতে। আপনাকে খুঁজতে খুঁজতে আমার গলা একদম শুকিয়ে গিয়েছিল। চলুন, এখন বাসায়ও তো যেতে হবে নাকি? ম্যাগের ছোট্ট জবাব। মেয়েটা তো সে কখন থেকে এক ঘোরের মধ্যে আছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা সে কিছুতেই ভুলতে পারছে না। তবে রিজওয়ানকে তা বুঝতে দিল না। নিঝুম রাত, চারিদিকে সারাদিনের কোলাহল এখন একদম নেই। পরিবেশটা একদম নিস্তব্ধ। চৌধুরী বাড়ির সবাই যে যার মতো রুমে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। হৃদরা বাড়ি ফেরার অনেকটা সময় পর রিজওয়ান ম্যাগকে নিয়ে আসে। দুজনেই মাথা নিচু করে তাদের রুমে চলে যায়, কারোর সাথেই কথা বলে না। ম্যাগকে দেখলেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে হয়তো কিছু হয়েছে, নয়তো চটপটে মেয়েটা এত চুপ করে আছে তা কি ভাবা যায়? তাদের এমন অবস্থা দেখে সবাই মুচকি হাসি দেয়, তবে কেউই কিছু বলে না। অন্ধকার রুমটায় শুয়ে নিজ মনে মিটিমিটি হেসে যাচ্ছে আফরা। নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে মেয়েটা। আজকে শপিং মলে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো তাকে খুব ভাবাচ্ছে। নিজ মনের সব ঘটনা কথা ভেবে নিজে নিজে হাসছে মেয়েটা। প্রথম ভালোবাসার ব্যাপারটাই তো একটু অন্যরকম হয়। তার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। এই যে লোকটা তাকে না বুঝিয়েও তার কেয়ার করে, এটা কি সে বুঝে না বুঝি? এই যে তখন আফরা আর নিহান যখন শপিং মলে হাঁটছিল, তখন নিহান হঠাৎ করে নিজের হাত দিয়ে আফরার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। এই যেন এক অন্যরকম অনুভূতি আফরার কাছে। আবার বারবার আফরাকে বলছিল হাঁটতে খারাপ লাগছে কি নাকি, পানি খাবি নাকি, কত কি। এসব কিছুই তো আফরার কাছে নতুন। নিহান যাওয়ার সময় গাড়িতে বসেও বারবার আফরাদের গাড়ির দিকে তাকিয়েছিল। বেশ কিছুক্ষণ পর সে কি গম্ভীর মুখে বলল, থানে যাবি, বাড়ি গিয়ে আমাকে জানিয়ে দিস তুই ঠিক মতো পৌঁছেছিস। ইস, আগে তো কখনো কেউ তাকে এভাবে বলেনি, আর বললেও এমন অদ্ভুত অনুভূতি হয়নি। এসব ভাবতে ভাবতে আফরার ফোনে টুং করে একটা শব্দ হয়। ফোনটা হাতে নিয়ে দেখতে সে আবার মুচকি হেসে ফেলল। নিহান মেসেজ করেছে। মেসেজে লেখা, তোকে যে বলেছিলাম বাড়িতে ঠিক মতো গেছিস কিনা জানাতে, তুই কি আদৌ জানিয়েছিস আমাকে? আফরা কি বলবে বুঝতে পারলো না, তবে কিছু লিখতে যাবে তখনই নিহান ফোন দিয়ে বসে। নিহানের ফোনে আফরার বুকটা ধুপ করে ওঠে। সে কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে কানে ধরতে উপাস থেকে নিহান বলে ওঠে, এত রাতে তুই এখনো ঘুমাসনি কেন? আমি তো ঘুমোতেই চাচ্ছিলাম, আপনি তো ফোন দিলেন।
তোকে অনলাইনে দেখে আমি ফোন দিয়েছি। এত রাতে কি করছিলি ফেসবুকে? রিলস। চুপচাপ এখন ঘুমাবি, যদি অনলাইনে দেখি তো। আল্লাহ হাফিজ। ফোনটা রেখে দিতেই আফরা বিড়বিড় করে বলতে থাকলো, কি বাজে লোকটা এত রাতে ফোন দিয়েছে, কই ভালো কিছু কথা বলবে তা না, ঘুমাস না কেন যত সব। নিজের বিছানা ঝাড়ু দিতে দিতে আস্থা মনের সুখে হৃদের গোষ্ঠী উদ্ধার করছে। লোকটা কি অসভ্য, আমি অভিমান করেছি, কই আমার অভিমান এসে সে ভাঙাবে তা না, উল্টো তাকে কামড়ে দিল শয়তান লোক। আস্থার মন ভরে বাঁকা শেষ হওয়ার আগেই হৃদ মেসেজ দেয়। মেসেজটা দেখে আস্থার চোখ কপালে। মেসেজে লেখা ছিল, চুপচাপ ঘুমা, তুই কাকে অসভ্য বলছিস? তুই নিজেও তো আমাকে চুমু খেয়েছিস, যদি তোর ইচ্ছা না থাকতো তবে কি আমাকে চুমু খেতে দিতি? মেসেজটা দেখে আস্থার রাগ হলো। কি বলে এই লোক, তার থেকেও। রিজবান চুপচাপ কাউচে বসে আছে। এদিকে ম্যাগ ফ্রেশ হয়ে এসে বারবার রিজবানের সামনে দিয়ে ঘুরঘুর করছে। একবার খাটে বসে তো একবার গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে। অথচ রিজবানের এতে কোনো হেলদোল নেই। ছেলেটা তো সে কখন থেকে ভাবছে আজ তার কি হয়েছিল। ম্যাগকে না পেয়ে তার অবস্থা যাচ্ছে তাই হয়েছিল। ম্যাগকে পাওয়ার পর তার মনে এমন এক অনুভূতি হয়েছিল তা সে বলে বোঝাতে পারবে না। তখন সেই মুহূর্তটা রিজবানের কাছে ভাদ্র মাসের এক পশলা বৃষ্টির মতো ছিল, যা অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। রিজবানের ভাবার মধ্যেই দেখলো ম্যাগ হঠাৎ উঠে দাঁড়ালো। সে তার পানি চাইলো। হঠাৎ মেয়েটার মুখে কেমন গম্ভীর একটা ভাব চলে আসলো। রিজবান বলল, কি হলো আবার আপনার? রিজবানের কথা শেষ হওয়ার আগে ম্যাগ তার দুই হাত দিয়ে মশা মারার মতো করলো, তবে খুব জোরে করলো বিধায় রিজবান কিছুটা ভড়কালো। ম্যাঘের কাছে গিয়ে দাঁড়ালো। ম্যাঘ হাত মেলে ধরতে দেখলো একটা তেলাপোকা, যার ভেতরে নারী ভুঁড়ি সব তার হাতে লেগে আছে। ইউ না চাইতেও রিজবানের মুখ দিয়ে শব্দটা বের হয়ে গেল। ম্যাঘ রিজবানের দিকে তাকিয়ে বলল, এমনভাবে বলছেন মনে হয় জীবনেও তেলাপোকা দেখেননি। দেখেছি, তবে এই অবস্থায় না। কি অবস্থা? এই যে আপনার হাতে এটার নাড়িভুড়ি সব লেগে আছে, এমন অবস্থায়। আরে এটা তো হাত ধুলেই চলে যাবে। আপনার কি একটু ঘেন্না হচ্ছে না? না। ছি, আপনি কেমন মেয়ে? যেমন দেখছেন তেমন। আমি এমন মেয়ে দেখিনি জীবনেও। কেমন? গিধর টাইপের। কি? নয়তো কি, মেয়েরা তেলাপোকাকে ভয় পায় যতটুকু জানি, আর আপনি একটা মেয়ে হয়ে কিনা এই নিরীহ জীবনটাকে হাত দিয়ে বিষে মারলেন। কথাটা শুনে মুখটাকে কাচুমাচু করে ম্যাঘ বলল, আসলেই নিরীহ প্রাণী ছিল। হঠাৎ ম্যাগের এমন পরিবর্তন দেখে রিজবান বলল, এই মেয়ে, আপনি তো ভয়ঙ্কর জিনিস, আমি তো আপনাকে বুঝতেই পারছি না। আমি তো কোনো ফালতু জিনিস না, তাই বুঝতে পারছেন না। গম্ভীর কণ্ঠে কথাটা বলে ম্যাঘ ওয়াশরুমে হাত ধুতে চলে গেল। রিজবান থতমত খেয়ে তার যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে উঠল, আপনি খুব অদ্ভুত, এই ভালো তো এই খারাপ, এত তাড়াতাড়ি নিজের রূপ পাল্টান কিভাবে? সময় খুব দ্রুত গতিতে চলছে। দেখতে দেখতে রাইকার বিয়ের সময় ঘনিয়ে এসে পড়ছে। সবাই নিজের মতো করে ব্যস্ত হয়ে পড়েছে। কত কেনাকাটা করতে হয়, আর এসব কেনাকাটার দায়িত্বে আছে হৃদ ও রিজবান। বেশ কিছুদিন যাবৎ তারা এসব নিয়ে পড়ে আছে। সবার ইচ্ছে মতো বিয়ের আগে তারা সবাই মিলে একটা প্রি ওয়েডিং পার্টি করবে ভাবছে। রাইকাও ফারহানের বিয়ের পেছনে সবচেয়ে বেশি সাহায্য করেছে আস্থা। মেয়েটা সে প্রথম থেকে তাদের দুজনকে সাপোর্ট করেছে। রাইকা রাগ করলে ফারহান সব সময় তাকে চিঠি দিত। রাইকাও সে চিঠি পেয়ে সব অভিমান ভুলে যেত। প্রিয় মানুষের হাতে চিঠি পাওয়া ব্যাপারটাই তো একটু অন্যরকম, তাই না? তবে এই চিঠি তো আর রাইকা যে আনতো না, এটা সম্ভবও না। তাই ফারহান সবসময় আস্থার হাতে রাইকার জন্য চিঠি পাঠাতো। আফরা ও নুহা জানলেও তারা কখনো সাহস করে ফারহানের থেকে চিঠি নিত না। তারা ভয় পেত যদি হৃদ বা নিহান কেউ জেনে যেত, আর তারা যদি বাসায় বলে দেয় তখন তো রাইকার পাশাপাশি তারাও বকা খাবে। সেজন্য কোনো রিস্ক তারা নিতে চাইতো না। কিন্তু আস্থা মেয়েটা তো বোঝ হয়েছে পর থেকে একজনকে ভীষণ পরিমাণ ভালোবেসে ফেলেছিল। যদিও তখন মানুষটা তাকে পাত্তা দিত না, তবু সে তাকেই ভালোবাসতো। ভালোবাসা তো আর বলি কই হয় না, ব্যাস হয়ে যায়।
যখন আস্থা জানতে পারে রায়কা ও ফারহান দুজন একে অপরকে ভালোবাসে, তখন থেকে সে সবসময় চাইতো দুজনের ভালোবাসা যেন পূর্ণতা পাক। সেজন্য এই ছোটোখাটো কাজ সে নির্ভয়ে করে গেছে। তবে তাদের এই পূর্ণতা পাওয়ার জন্য আরেকজন আছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে আর কেউ নয়, হৃদ। হৃদ যখন জানতে পারে ফারহান রায়কাকে ভালোবাসে, তখন থেকেই ফারহানের সব খোঁজ খবর সে বের করা শুরু করে দেয়। ছেলেটা ভালো, তাই সে তার বোনের পছন্দের বিরুদ্ধে যায়নি, সব কিছু নিজে হ্যান্ডেল করেছে। বাড়ির সবাইকে সে নিজে রাজি করিয়েছে। এজন্য রায়কা ও ফারহান তাকে অজস্রবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আজ সন্ধ্যায় বাসায় ছোট করে আয়োজন করা হয়েছে। ফারহানের বাসা থেকে অনেকে এসেছে। আসলে প্রি ওয়েডিং পার্টিটা তো দুই পরিবারের সবাইকে নিয়েই হচ্ছে, তাই বড়রা কে কি করবে, ছোটরা কে কি করবে, সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। ফারহানের আসার কিছুক্ষণ পর হৃদ বাসায় আসে। হৃদের সাথে নিহানও আসে। দুজনেই অফিস শেষে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে বের হয়। নুহা ও তার মা বিকেলের দিকেই চলে এসেছিল। হৃদ এসে ফ্রেশ হতে নিজের রুমে চলে যায়। তবে পাশের রুম থেকে হাসাহাসির আওয়াজ পেতে বুঝতে পারে যে তার প্রেয়সীর মন আজকে খুব ভালো, কিন্তু তার তো ভালো নেই। সে যে বেশ কিছুদিন যাবৎ তার প্রিয়তমার সাথে ঠিকমতো কথা বলতে পারছে না। আসলে সুযোগেই তো হচ্ছে না। একসাথে দুটো কোম্পানি চালানো তো সহজ নয়, তবে নিহান থাকায় তার কাজটা অনেকটা সহজ হয়েছে। নিচে বসার রুমে বাড়ির সব বড়রা মিলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, তাই ছোটরা সবাই ছাদে বসে গল্প করতে ব্যস্ত। সবাই মিলে জোরাজুরি করাতে হৃদও এসেছে। এসে এক মনে আস্থার দিকে তাকিয়ে। চাঁদের আলোতে মেয়েটার সৌন্দর্য যেন ফুটে উঠেছে। আস্থার কাছে গিয়ে দাঁড়াতে আস্থা শীতল কণ্ঠে বলে, তবে এই যে তোকে দেখে নিলাম, এখন আমার সব ক্লান্তি শেষ। আপনাকে তো এখন দেখাই যায় না। আপনি জানেন আমি আপনাকে কত মিস করি। তাই বুঝি। মুখে মৃদু হাসি রেখে কথাটা বলল হৃদ। এত যেন আস্থা প্রচন্ড লজ্জা পেল। ইস, এই লোকটা সামনে থাকলে মনের কথা সব সময় মুখে চলে আসে। নিহান ছাদের এক কোণে দাঁড়িয়ে আফরার হাত ধরে আছে। দুজনের দৃষ্টি আকাশপানে। নীরবতা ভেঙে নিহান বলল, আমাকে মিস করিস না? কি? আফরা মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। সে কি আদৌ বলতে পারবে যে সে এই লোকটাকে প্রতি ক্ষণে ক্ষণে মিস করে? তার সাথে যে কথা বলার তীব্র ইচ্ছা জন্মেছে অষ্টাদশী মেয়ের মনে। হলো, কিছু বলছিস না যে? তার মানে তুই আমাকে মিস করিস না? কথাটা বলি নিহান আফরার হাত ছেড়ে চলে যেতে নিল। তখনই আফরা নিহানের হাত শক্ত করে চেপে ধরল। নিহানেতে মুচকি হাসি দিল, যা আফরার চোখের আড়ালে পড়ে রইল। সে আবার আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। আফরা তখনও চুপ। তাই নিহান বলল, বুঝেছি, তোর কিছু বলার নেই। আমার এখানে আসাটা ভুল হয়েছে। তুই জানিস আমি কত কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে এখানে এসেছি, আর যার জন্য আসলাম সেই কথা বলে না। বলে নিহান আবার যেতে নেয়। তখনই আফরা বলে উঠে, মানুষ তো দুনিয়াতে অনেক মানুষের মুখ দেখে, কিন্তু আমি একটি মানুষের মুখে আমার পুরো দুনিয়া দেখেছি। আর দুনিয়া তো ভুলার কিছু না, যেটা ভুলার না তাকে কেউ মিস করে। এদিকে নুহা, শুভ ও ম্যাক একসাথে বসে আড্ডা দিচ্ছিল। রিজওয়ান ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। নুহা চারিদিকে চোখ বুলিয়ে বলে, দেখো ছোট মামনি সবাই কি সুন্দর গল্প করছে, কি একটা অবস্থা। আরে একসাথে বসে কথা বলি, তা না, ওরা নিজেদের মতো কথা বলছে, সবগুলো খারাপ। দেখো দেখো রাইকাপি কিভাবে ফারহান ভাইয়ের কাঁধে মাথা দিয়ে বসে আছে। নেহাতি হৃদ ভাই খেয়াল করেছে, না করলে দেখতে কি বকাটাই না দিত। এভাবে বলেন না নুহা, ওদের তো কিছুদিনের মধ্যে বিয়ে হবে। আর রাইকা তো যেতেও চায়নি, এখানে বসেছিল। আমি বললাম যে ওই দিকটায় গিয়ে বসতে। ম্যাঘ ও নুহার সাথে কথায় শুভ বলে, চলুন ওদের সবাইকে ডেকে আনি। কি সুন্দর চাঁদ উঠেছে, চারিপাশ কি সুন্দর লাগছে। এই পরিবেশে গানের কলি খেললে মন্দ হবে না, তাই না বলুন? দুজনেই শুভর কথায় সম্মতি জানায়। নুহা বলে, এটা জুস আইডিয়া। এমনিতেই তো আমার বফ নাই, তাই ওদের এইসব কাহিনী গুলো আমার হজম হচ্ছে না। নুহার কথায় ম্যাঘ ও শুভ দুজনেই আওয়াজ করে হেসে ফেলে। সবাই একসাথে বসে আছে। ঠিক হলো যে সবাই ট্রুথ ডেয়ার খেলবে। বোতল ঘোরানো হলো। প্রথমে নুহার দিকে পড়লো।
সে ট্রুথকেই বেছে নিল। নিহান প্রশ্ন করলো সে কাউকে পছন্দ করে কিনা। নুহার উত্তর না হওয়াতে যেন সে খুব খুশি হলো। আসলে সে কাজের জন্য বেশ কিছুদিন যাবৎ নুহার দিকে নজর রাখতে পারছে না। সে প্রেম করলে সমস্যা নাই, তবে নুহা করতে পারবে না, এটা সে আগে থেকেই বলে রেখেছে। একে একে সবার পালা শেষ হলো, বাদ রয়ে গেল হৃদ ও আস্থা। এবার আস্থার পড়লো। সে সবাই ট্রুথ নিয়েছে দেখে ডেয়ার নিল। ম্যাঘ বলল, আজ তো তুমি গান গাও একটা। আস্থা প্রথমে নাকচ করলেও পরে রাজি হয়ে যায়। তার সামনে বরাবর হৃদ বসেছিল। সে হৃদের দিকে এক ধ্যানে তাকিয়ে এগিয়ে উঠল। এতটুকু বলে আস্থা চুপ হয়ে গেল। জিভ দাঁত দিয়ে ধরলো। তার মাথায় আসলো যে লাল এর জায়গায় কালো শার্ট বলে ফেলেছে। সবাই তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে, কেননা আজ হৃদ কালো একটা শার্ট পরে আছে আর তার শার্টটির প্রথম দুটো বোতাম ও খোলা। ইস, মেয়েটার এবার লজ্জায় মরে যাবার উপক্রম। কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। হৃদে উঠে দাঁড়ালো। তখনই নিচ থেকে কানে ভেসে আসলো রিসান চৌধুরী কথা। সে সবাইকে ডাকছে। অনেকটা রাত হয়েছে, সবাই যেন খেয়ে নেয়, আর ফারহানদেরও তো বাড়ি ফিরতে হবে। সবাই চলে গেল। রিজওয়ান তখনও ছাদের এক কোনায় দাঁড়িয়ে। ম্যাঘ সবার যাওয়ার পর রিজওয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। কি ভাবছেন এত আকাশের দিকে চেয়ে? ফারিয়ার কথা আজ খুব মনে পড়ছে। কথাটা শুনতে যেন ম্যাঘের রাগ হলো। সে এক তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, তাকে ভেবে কি হবে, শুধুই সময় নষ্ট। যে আপনার পাশে থেকে আপনার হলো না, সে দূরে থেকে আপনার হবে, এটা ভাবাটাও বৃথা। হাস্যকর, তাই নয় কি? রিজওয়ান ম্যাঘের দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, বেশি কথা বলবেন না, নিচে যান। পরক্ষণেই মেঘের রাগ আরো বেড়ে গেল। সে তাতে দাঁত চেপে বলে উঠল, থাক, তুই এখানে অসভ্য পুরুষ মানুষ, নিজের বউ রেখে অন্য মেয়ের কথা ভাবিস? তুই গু খেয়ে মর। বলে সে দ্রুত নিচে নেমে এলো। রিজওয়ান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো থতমত খেয়ে। মেয়েটা যাওয়ার আগে এগুলো কি বলে গেল? আর আমি যে ওর বড়, তার উপর স্বামী হই, যেভাবে হোক বিয়ে তো হয়েছে নাকি, সেই হিসেবে তো আমি তার স্বামী। কেউ কি কারোর স্বামীর সাথে এভাবে কথা বলে আজও? রাত প্রায় 1টার কাছাকাছি। সবকিছু নিশ্চুপ। কারো কোনো শব্দ না পেয়ে রুম থেকে বের হলো আস্থা। তখনের ঘটে যাওয়া ঘটনায় সে ভীষণ লজ্জা পেয়েছিল, তাই সে আজ খেতেও যায়নি। কিন্তু মেয়েটার যে এখন ভীষণ ক্ষুধা লেগেছে, তাই তো কোনো শব্দ না করে আস্তে করে নিচে নামার জন্য পা বাড়ায়। সিঁড়ির কাছে যেতেই হঠাৎ কেউ তার হাত ধরে হ্যাঁচকা টান দেয়। তাল সামলাতে না পেরে আস্থা সে বলিষ্ঠ দেহের সাথে গিয়ে ধাক্কা খায়। মাথা তুলে তাকাতেই দেখে হৃদ। আস্থা কিছু বুঝে ওঠার আগে হৃদ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর একটু দূরত্ব আনে দুজনের মাঝে। আস্থার কানে ফিসফিস করে বলে, আমি কি তোকে ঘায়েল করতে তাহলে সক্ষম হলাম? মানে কি? মানেটা বলবো নাকি করে দেখাবো? কি? কিছু না। এত রাতে না ঘুমিয়ে কি করছিস? ক্ষুধা লাগছে। না চাইতেও আস্থার কথায় হৃদ ফিক করে হেসে দিল। তুই এখনো সে আগের মতোই রয়ে গেলি? এখনো তোর ক্ষুধা সহ্য হয় না? আমি তো আগের মতোই, আপনি তো পাল্টে গেছেন। যেমন? যেমন না, অন্য একদিন। আচ্ছা চাচি জানতো যে তুই ঠিক রাতে খেতে যাবি, তাই প্লেটে সব রেখে দিয়েছে। যা, ওভেনে গরম করে খেয়ে নে। আস্থা যেতে নিল, হৃদ ওকে আবার নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরল। হৃদের মুখ আস্থার খুব নিকটে নিয়ে আসলো। আস্থা হয়তো বুঝতে পারলো যে কি হতে চলেছে। নিজের চোখ বন্ধ করে মাথা তুলে ধরলো, কিন্তু আস্থার ধারণা ভুল প্রমাণ করে হৃদ তার কপালে ছোট করে ভালোবাসার এক পরশ এঁকে দিল। এতে আস্থা ড্যাব ড্যাব নয়নে হৃদের দিকে তাকালো। হৃদ বলল, কি ভেবেছিলি? কিছু না। তুই চাইলে যেটা ভেবেছিস তা করতে পারি। আস্থা হৃদের কথায় তাকে আলতো ধাক্কা দিয়ে চলে গেল। হৃদ আস্থার যাওয়ার দিকে তাকে ঠোঁট কামড়ে হেসে দিল। নিচ থেকে আওয়াজ আসতেই রুমের লাইট অন করলো ম্যাক। এতে যেন রিজওয়ান খুব বিরক্ত হলো। সে বিরক্ত কণ্ঠে বলল, কি সমস্যা আপনার? কে যেন এসেছে, নিচ থেকে শব্দ আসছে, চলুন দেখি। যেতে হবে না, ও আস্থা। আপনি কি করে জানলেন? ও হয়তো খেয়ে আসেনি, ওর আবার অনেক সময় প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগে, তাই না খেলে ঘুম হয় না, তাই হয়তো খেতে গেছে। আপনি ওকে অনেক ভালোবাসেন, তাই না?
তাহলে ওর সাথে কেন রাগ করে আছেন? কথা কেন বলছেন না? দেখুন, বিয়েটা তো আমিও একটা পরিস্থিতির শিকারে পড়ে করেছি। ওর সাথে রাগ করবেন না প্লিজ। আসুন আমরা বন্ধু হই, তাহলে তো আর কোনো সমস্যা হবে না, তাই না? কথাটা বলে হাত বাড়িয়ে দেয় ম্যাক। রিজওয়ান কিছুক্ষণ তাকিয়ে নিজেও হাত ধরে হ্যান্ডশেক করে। রিজওয়ান ভাবে এই ডেঞ্জারাস মেয়ে বন্ধু হলে মন্দ হবে না। ম্যাক মৃদু হেসে বলে, তাহলে বন্ধুর প্রথম ইচ্ছা হচ্ছে আপনি কালকে থেকে আস্থার সাথে আবার আগের মতো কথা বলবেন, ঠিক আছে? মুখে না চাইতেও এক অনাকাঙ্ক্ষিত হাসি আসে রিজওয়ানের। তা ধরে রেখে বলে, ঠিক আছে। ভোরের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ আগে। পরিবেশটা বেশ ঠান্ডা। একসময় ঘুম মনে হয় একটু বেশি হয়। এই সময়টায় ঘুমটা বেশ আরামদায়ক। তখন যদি কেউ এই মজার ঘুমটা নষ্ট করে দেয়, কার না মেজাজ খারাপ হয়? আস্থাও তার ব্যতিক্রম নয়। এত সুন্দর ঘুমটা আর 12টা বাজিয়ে দিল তার মা নাফিসা বেগম। এসে মেয়ের খাটে বসে ডেকে চলেছে। আস্থা ঘুম ঘুমো চোখে মাকে দেখে তার পায়ে মাথা রেখে আবার শুয়ে পড়ল। মেয়েকে আহ্লাদ করে তার চুলে নিজের হাত দিয়ে মিলি কেটে দিচ্ছে আর আদর সুরে মেয়েকে বলছে, উঠে পড়ো মা আমার, আজ যে বাড়িতে মেহমান আসবে, তুই আম্মুর কাজে কিছুটা সাহায্য করে দে না মা। কে আসবে আবার আজকে? তোর বড় মার বোনরা আসবে। কথাটা শুনে আস্থা লাফ দিয়ে উঠে বসলো। হৃদয় ভাঁজ করে প্রশ্ন করলো, কেন আসবে তারা? ওমা একই কথা, রাইকার প্রি ওয়েডিং এর ওরা আসবে না? মিম আপুও আসবে মা। ওর খালাতো বোনও কেন আসবে না? এমনি বললাম। বলো কি কাজ করে দিতে হবে? নাফিসা বেগম মুখে হাস্য রেখে বলল, নিজের খাটটা গুছিয়ে নিচে আয়, তারপর বলছি। আচ্ছা যাও, আমি আসছি। নাফিসা বেগম বের হতেই আস্থা ফ্রেশ হতে চলে যায়। 1 ঘন্টা পর সে নিচে আসে। সে অলস কিনা, তার তো একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। মেঘ রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করছে। আস্থা এসে তার সাথে হেল্প করছে। যদিও সে রান্না পারে না, তাই কিছু সামনে এগিয়ে দেওয়া এই ধরনের ছোট ছোট কাজগুলো সে করে দিচ্ছে। সুমি বেগমের আজ শরীরটা ভালো না। কাল থেকে তার মাথা ব্যথা করছে। তবে কাল কম ছিল, কিন্তু আজ তা প্রচণ্ড যন্ত্রণার রূপ ধারণ করেছে। তাই ম্যাককে সাহায্য করার জন্য নাফিসা বেগম আস্থাকে ডেকেছে। নাফিসা বেগম সুমি বেগমের কাছে গিয়ে তার মাথায় নেক্স দিয়ে একটু মালিশ করে দিচ্ছে। রান্নাঘরে ম্যাক সব সামলে নিচ্ছে। সে গ্রামের মেয়ে, তাই সব রান্না বান্না তার বা হাতের খেল। সে সব ধরনের রান্নাই করতে পারে এবং তা সত্যি খেতে খুব সুস্বাদু হয়। এদিকে তাকে যে সাহায্য করতে এসেছে সে কিছুই পারে না, তাই বসে বসে সে তার মেঘা মায়ের সাথে গল্প করছে। গল্প করতে করতে এক সময় আস্থা বলল, আচ্ছা মেঘমা, তুমি সব রান্না এত পারফেক্টলি কিভাবে করো? আমি তো কত ট্রাই করি, কিন্তু শেষমেশ যা হয় তা মুখে দেবার মতো না। মেঘ মুখে মৃদু হাসি রেখে বলল, আস্তে আস্তে শিখে যাবা, আর না শিখলেও হবে। আমরা তো আছি সব সময় তোমার সাথে, তাই না? লাস্ট কথাটুকু বলে ম্যাক কেমন করে যেন তাকালো আস্থার দিকে। যা দেখে আস্থা কি বলবে বুঝলো না। চাচুকে ডাকবা না আজকে? যদি নাস্তার টেবিলে চাচুকে বড় বাবা না পায় তাহলে কিন্তু অনেক চিল্লাচিল্লি করবে। আবার শুনলাম আজকে নাকি পচা ডিমরাও আসতেছে। এমনিতেই বাসায় অশান্তি লেগে থাকবে। তারা আসলে কোনো অশান্তি হবে? আর কারোর নাম ভাঙাতে হয় না। আচ্ছা সরি, শোনো, তুমি তো জানো না, আন্টি তো চাচুর সাথে তার ননদের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু চাচু তো চাচুই, কেউ তাকে রাজি করাতে পারেনি, তাই তাদের বিয়েও হয়নি। আর বিয়েটা যেন হয় তা খুব করে আন্টি মানে বড় মায়ের বোন চেয়েছিল। তাই সে যখনই আসে তখনই মজা করে চলে যে চাচুকে অনেক কিছু বলে। তা ঠিক, চাচু বুঝতে পারে কিন্তু বলে না। আমরা বলতে গেলেও বলে বেআইন হয় এমন মজা নাকি স্বাভাবিক। সেটা না হয় বাদ দিলাম, কিন্তু ওই পচা ডিমটা যে রিদ ভাইয়ার পাশে বেশি ঘোরে, এটা তো আমি চাইলেও বাদ দিতে পারি না। উফ, ভাল লাগে না আমার। আস্থা এতগুলো কথা এক শ্বাসে বলে হাফ ছাড়লো। তার শেষের কথায় ম্যাঘ হাসি আটকাতে পারলো না, তাই আস্থাকে একটু জ্বালাতে রসিকতা সুরে বলল, তা কেন ভাল লাগছে না তোমার? চাচু কি জ্বালায় বলে, নাকি
তোমার হৃদ ভাইকে জ্বালায় বলে। এবার যেন আস্থা বুঝতে পারলো সে কথার ছলে না চাইতেও নিজের মনের কথা বলে ফেলেছে, তাই 2 হাত দিয়ে মুখ ধরে ফেলল। এতে যেন ম্যাক বেশ মজা পেল, কিন্তু সামনের করিডোরের দিকে তাকিয়ে পরে আস্থার দিকে তাকিয়ে বলে, আচ্ছা এক কাজ করো, তুমি এই ভাজিটা একটু নাড়িয়ে দাও, আমি তোমার চাচুকে গিয়ে উঠাই। বলে সে দ্রুত স্থান ত্যাগ করলো। আস্থাও কথা বাড়াতে চাইল না, কারণ ইদানিং সে কথার ছলে না চাইতেও অনেক কিছু বলে ফেলে। এখন যদি আবার কথা বাড়াতে চায় দেখা যাবে সে নিজেই ম্যাককে সব বলে দিবে, তাই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দেয়। ম্যাক যেতে সে ভাজিটা নাড়া দিতে যায়, তখনই সে অনুভব করে তার ঘাড়ে কেউ আলতো করে ছুঁয়ে দিয়েছে। পরপর কয়েকটা কামড়ও দিয়ে দিল। আকস্মিক ঘটনায় আস্থা ভরকালো, চিৎকার দিতে যাবে তখনই পেছন থেকে পুরুষালে এক বলিষ্ঠ হাত তার মুখ চেপে ধরলো। ফিস ফিস করে কানের কাছে বলল, কাজটা কি তুই ঠিক করেছিস? একটু থেমে আবার বলল, তুই যে রাত বিরাতে একটা ছেলের রুমে ঢুকলি, এটা কি তুই ঠিক করছিস? এটা কি কোনো সভ্য ভদ্র মেয়ের কাজ হতে পারে? হাতটা এবার মুখ থেকে সরিয়ে আস্থাকে পেছন দিক দিয়ে তার কোমরে হাত রাখলো। আস্থা এতে কিছুটা ভরকালো, তবে নরম কণ্ঠে বলল, একটা মেয়ের রুমে সাউন্ড হ্যাকার রাখাটা কি খুব সভ্য কাজ? বেশি বলিস না। বেশি বলছি না। আপনি কি চালাক! এত বছর পর আসলেও তো আসলেন, সাথে এত বড় একটা প্ল্যানও সাথে আনলেন। আপনার লজ্জা করে না? একটা মেয়ে তার রুমে কথাই বলে, তা আপনার কেন শুনতে হবে? তুইও তো কম চালাক না। কিভাবে ধরে ফেললি আমার প্ল্যানটা? আমি যখন বুঝতে পারছিলাম যে আপনি কিভাবে আমার সব কথা শোনেন, তখন হঠাৎ চোখ যায় আমার পড়ার টেবিলের ওপর। তখনই মনে হয় যে আপনি তো আমার রুমে আসেন না, আর আপনার দেয়া ওই পুতুলটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তাই ওইটা একটু যাচাই করতে গিয়েই বেশি যা ভেবেছিলাম তাই। তাই তুই রাতে ওইটা আমার রুমে রেখে আসবি? আপনারও তো জানা উচিত, তাই না? বলেন যে আপনি এত বছর পর বাড়ি ফিরে আমাকে যা দিলেন তা আমি গ্রহণ করলাম না। রিত কিছু বলতে যাবে তখনই নাফিসা বেগম রান্নাঘরে আসে কিছু একটা নিতে। রিত কিছুটা ভরকালো, তবে নাফিসা বেগম কিছু বোঝার আগে সে সামনে থাকা পানির বোতল নিয়ে বলল, পানি নিতে এসেছিলাম চাচি। তোমার মেয়ে তো কোনো কাজের না, কখন থেকে বলছি পানি দিতে, সে তো আমাকে দিলই না, তাই বাধ্য হয়ে আমারই আসতে হলো। ঠিক বলেছ বাবা, মেয়েটা কাজেরই না। দেখো ভাতিজাটা থেকে পোড়া গন্ধ আসছে, অথচ তার কোনো খবর নেই। কথাটা বলে আস্থাকে সরিয়ে নাফিসা বেগম চুলাটা বন্ধ করে দিল, আর আস্থাকে ইচ্ছা মতো কথা শোনাতে থাকলো। বেচারি আস্থা মনে মনে রিতকে মনের সুখে বকাঝকা করলো। তার কি দোষ? এই বদলোকটাই তো ওকে ধরে রেখেছিল, এখন এতে ওর কি করার? মেগাজ খুব সুন্দর করেই ডাকলো রিজবানকে। রিজবান চোখ দুটো খুলে মৃদু হাসি দিল। তাদের মধ্যেও বেশ ভাব হয়েছে, দুজন বন্ধু না। রিজবানের আজ ঘুমটাও শান্তি মতো হয়েছে, তাই তার মুডটাও বেশ ফুরফুরে হবে নাই বা কেন? সে তো এতদিন পর কাল খাটে ঘুমোতে পেরেছে, এতদিন তো কাউচে শুতে হয়েছে। তবে বন্ধুত্ব পাতানোর পর ম্যাক নিজেই বলেছিল রিজবানকে খাটে শুতে। যদিও রিজবান প্রথমে নাকচ করেছে, তবে ম্যাক যখন বলল সে তাকে বিশ্বাস করে, তখন আর না করেনি। দুজনের মাঝে একটা কোল বালিশ রেখে দুজন খাটে দু প্রান্তেই ঘুমেছে। ম্যাক স্বাভাবিকভাবেই রিজবানকে বলে, ফ্রেশ হয়ে নিন, পরে নিচে আসুন নাস্তা করতে। তুমি যাও, আমি আসছি। ম্যাক যেন থতমত খেলো, তার শরীর দিয়ে এক অজানা অনুভূতির শিহরণ বয়ে গেল। হঠাৎ রিজবানের মুখে তবু সম্বোধনে সে ড্যাব ড্যাব করে রিজবানের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। রিজবান তার এমন অবস্থা দেখে ফিক করে হেসে দিল। ইস, এই হাসিতে ম্যাক যেন ঘায়াল হয়ে গেল। ছেলেদের হাসি এত সুন্দর হতে হয় বুঝি? রিজবান নির্বাক কণ্ঠে বলল, এখন তো আমরা ফ্রেন্ড, তাই আপনিটা ঠিক মানা ছিল না, তাই তুমি করে বললাম আর কি। না মানে হঠাৎ তাই একটু চমকিয়ে গিয়েছিলাম। আপনি যা ইচ্ছা সম্বোধন করে বলুন, সমস্যা নেই। তুমিও তাহলে এখন থেকে আমাকে তুমি করে বলতে পারো ইচ্ছা করলে, সমস্যা নেই। না না না, আপনি ঠিক আছে, এমনিতেও আপনি আমার বড়। দুপুরের খাবার সবাই খেয়েছে বেশ কিছুক্ষণ। এখন যে যার মতো রুমে রেস্ট নিচ্ছে। বাড়ির মেয়েরা সব একত্রে বসে আড্ডা দিচ্ছে। তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে।
কারো বুঝতে বাকি রইল না এখন কে এসেছে, তাই সবাই আফরার দিকে তাকালো। মেয়েটা বিরক্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, বিরক্তি মাখা কণ্ঠে বলতে বলতে দরজার সামনে গেল। সবসময় তোমরা আমাকে দিয়েই দরজা খোলাও, ছোট হয়ে পড়েছি এক ঝামেলায়, ধুর ভাল লাগে না। দরজা খুলতে আফরাকে জড়িয়ে ধরে তার খালামণি। কেমন আছো খালামণি? এই তো মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। পেছন পেছন মিম ও তার ছোট ভাই মিরাজ দুজনেই আফরাকে জড়িয়ে ধরলো। তাদের মধ্যে কুশল বিনিময় হলো। ভেতরে ঝুঁকে একে একে তারা সবার সাথে কুশল বিনিময় করে নিল। রাত 11টা প্রায়। সবাই রাতের খাবার শেষে যে যার রুমে। আস্থার সাথে আজ থেকে আফরা ঘুমাবে, কেননা আফরার রুমে মিমো তার মা ঘুমাবে। গ্যাস রুমের ফ্যানটা ঠিকমতো চলছে না, এটা আগে কেউ খেয়াল করেনি। তাই যখন তারা সেখানে ঘুমাতে যায় তখন দেখে। তাই তাদের আফরা রুমে ঘুমানোর জন্য সুমি বেগম বলে। আস্থা রুমে বসে আস্থা ও আফরা দুই বোন দুনিয়ার যত গল্প আছে সব নিয়ে বসে আছে। দুইটা একসাথে হলে মনে হয় এদের কথা শেষ হয় না, একটার পর একটা চলতেই থাকে। মেঘের মন খারাপ, কেননা সন্ধ্যায় যখন সবাই একসাথে বসেছিল তখন সুমি বেগমের বোন সাহেলি বেগম ম্যাগকে ব্যঙ্গ করে অনেক কথাই বলেছে। এই যে মেঘের চুল ছোট, ম্যাগ একটু খাটো, কিন্তু তার ননদ তো রিজওয়ানের জন্য পারফেক্ট ছিল। তার চুল বড়, রিজওয়ানের সাথে মানানসই। লম্বা কত কি যে বলল, সে অনেক কথা বলে ম্যাগ যেন মন না খারাপ করে। সে এমনি কথার ছলে এগুলো বলে ফেলেছে। যদিও তাই, তবেও কার না মন খারাপ হবে এমন কথা শুনে। তাই ম্যাঘের ভালো লাগছিল না, এজন্য সে ছাদে এক কোণে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে কে যেন ভাবছে। তখনই রিজওয়ান আসে ছাদে। মূলত সে রুমে ম্যাগকে না দেখতে পেয়ে এখানে এসেছে। রিজওয়ান এসে ম্যাঘের পাশাপাশি ছাদের রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালো। ম্যাঘের দিকে তাকায়। মেয়েটা তখনও আকাশ পানে তাকিয়ে, চোখের কোণে ক্ষুদ্র পানিকণা জমে আছে। তবু এতে রিজওয়ানের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে স্বাভাবিক কণ্ঠে বলল, ভয় করে না এত রাতে এখানে যে একা দাঁড়িয়ে? না। মেঘের ছোট্ট জবাব। কেন? কারণ আমি জানি আমি ভোরের ঝরা পাতা, জানি আলো আমি দেখতে পারবো না। কথাটা বলে মেয়েটা টুকরে কেঁদে উঠল। হাতে রিজওয়ানের কি হলো কে জানে। ছেলেটা যেন তার কান্না সহ্য করতে পারলো না। ম্যাককে শক্ত করে জড়িয়ে ধরলো, তার চুলে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। কেন করলো এমনটা তা তারও অজানা। রাত নিঝুম, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান করছে। হঠাৎই আকাশটা মেঘলা হয়ে গেছে, হয়তো বৃষ্টি নামবে, আবার নাও নামতে পারে, কেননা ধীরে ধীরে বাতাস বইতে শুরু করেছে। এমন একটা স্তব্ধ পরিবেশে দুজন নরনারী একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে বেশ কিছু সময় ধরে। ধীরে ধীরে মেঘের কান্নার গতি কমে এসেছে। কান্নার জন্য যে হেঁচকে উঠেছিল তাও কমে গেছে। মেয়েটা তো তার স্বামীর সঙ্গ পেয়ে তার কষ্টটা ভুলে গেছে। হয়তো প্রতিটা মেয়ের জীবনে এমন একটা সময় হয় যখন সে তার সব থেকে আপন মানুষের কাছে আসে, তখন তার দুঃখ কষ্ট সব ভুলে যায়। হবে নাই বা কেন? একটা মেয়ে তার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যাদের সাথে থেকে বড় হয়েছে, নিজের পরিবারের সব কিছু ছেড়ে তো একটা মানুষের ভরসাতেই অন্য একটা পরিবারে প্রবেশ করেছে, তাই না? তবে বেশ কিছুটা ভিন্ন ছিল মেঘের বেলায়। মেঘ হয়তো 8-5টা মেয়ের থেকেও বেশি আশা নিয়ে এই সংসারে এসেছিল। সে তার চাচাকে অসম্ভব ভালোবাসে। চাচির অত্যাচারে তাই সে সবসময় মুখ বুজে থাকতো, কিছু বলতো না। সে চাইতো না যে তার জন্য চাচার সংসারে অশান্তি হোক। তবে তার চাচা ফরিদ সাহেব ঠিকই সব বুঝতেন, কিন্তু তারও তো কিছু করার ছিল না। গরিব মানুষ নিজের সাধ্যমতো মেঘের চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন। মেয়েটাকে সে অনার্স পাশ করিয়েছেন। গ্রামে যেটা অনেক বড় একটা ব্যাপার স্যাপার। তাই তো যখন তার চাচা তাকে অনুরোধ ভঙ্গিতে বলল বিয়ের কথা, মেয়েটা না করতে পারল না। সে তো অনেক আশা ভরসা করেই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু বিয়ের কিছুক্ষণ আগে জানতে পারে যে তার হবু স্বামী যাকে ভরসা করে সে বিয়েটা করছে, সে নাকি অন্য মেয়েকে ভালোবাসে। এটা শোনার পর মেয়েটা বিয়ে করবে কিনা সে চিন্তায় পড়ে গেল। তার চাচা তো এখানে আসতে চেয়েছিল, কিন্তু তার চাচির জন্যই আসতে পারেনি। এখন মেয়েটা কিভাবে যাবে? তখনই সে আশার আলো দেখতে পেল। সে শুনতে পেল যে তার সাথে
যার বিয়ে হচ্ছে সে লোক যাকে ভালোবাসে সে তো কবেই তাকে ছেড়ে চলে গেছে, তাহলে সে হয়তো চেষ্টা করলেই তাকে নিজের করতে পারবে। এই ভাবনা ভেবেই তো মেয়েটা সব মেনে নিয়েছে। হঠাৎই আকাশে মেঘের গর্জনে ধ্যান ভাঙে দুজনেরই। রিজবান তৎক্ষণাৎ ম্যাককে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের রুমে চলে যেতে পা বাড়ায়। ম্যাক তখন থতমত খেয়ে সেখানটায় দাঁড়িয়ে রয়। রিজবান ছাদের সিঁড়ির কাছটায় গিয়ে আবার পিছন ঘুরে ম্যাককে বলে, তাড়াতাড়ি নিচে চলে আসুন, অনেক রাত হয়ে গেছে, এত রাতে বাইরে থাকা ঠিক সুবিধা নয়। কথাটা বলেই জোরে জোরে পা ফেলে সে চলে যায়। নিজের রুমে কাউচের উপর মাথা নিচু করে বসে আছে রিজবান। একটু মাথাটা তুলে মেঘের দিকে চোখ তুলতেই আবার মাথাটা নিচু করে ফেলছে। মেঘ বেশ কিছুক্ষণ যাবৎ তা লক্ষ্য করছে, তবে কিচ্ছু বলছে না। তবে রিজবানের বারবার একই কাণ্ড দেখে মেয়েটার রাগ হলো। খুব নিজের রাগ আর বিরক্তি সে দমিয়ে রাখতে পারল না, তাই বিরক্তি নিয়ে রিজবানকে বলল, আপনি কি কিছু বলতে চান? না না, মানে না। তাহলে এমন করছেন কেন? কেমন? এই যে মাথা নিচু করে রাখছেন কেন? আসলে আমি তখন ইচ্ছে করে তেমনটা করিনি। কেমন? ভ্রুটা আলতো তুলে মানে তখন ছাদে যে। রিজবানের কথা শেষ হওয়ার আগেই মেঘ বিরক্তি নিয়ে বলে উঠল, শুনেন, নাটক কম করবেন। কি করলাম আমি? নিজের বউকে জড়িয়ে ধরেছেন পাশের বাসার কোনো ভাবিকে না, যে এমন লজ্জা পাচ্ছেন আর আমতা আমতা করে কথা বলছেন কেন? যত সব ফাউল। এই মেয়ে, তুমি আবার আমার সাথে ধমক দিয়ে কথা বলছো? তো মানে আমি তোমার বড়? বড় তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছেন নাকি? আলতু ফালতু কাজ করবেন, পরে আবার তেমনই প্রতিক্রিয়া করবেন, রাগ হবে না নাকি আমার? তুমি ঘুমাও। জি তাই করব, আপনাকে বলতে হবে না। কথাটা বলে ম্যাক একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়লো। এত রিজবান হাঁপ ছেড়ে দাঁড়ালো, লাইটটা অফ করে এসে মেঘের অপর সাইডে শুয়ে পড়লো। দুজনের কেউ কি ঘুমায়নি, একে অপরের বিপরীত দিকে মুখ করে শুয়ে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর দুজনেই ঘুরলো, এতে দুজনের চোখাচোখি হলো, ফলে দুজনেই ফিক করে হেসে দিল। সকালবেলা পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। মাঝরাতে বৃষ্টি হয়েছে, তাই চারিপাশটা খুব স্নিগ্ধ। সবাই রেডি হয়ে নাস্তার টেবিলে বসে আছে। আস্থা আফরা কলেজ ড্রেস পরে রেডি হয়ে এসেছে, তারা নাস্তা করে কলেজের জন্য বের হবে। তাই নাফিসা বেগম খুব তাড়াতাড়ি করছে, সবকিছু তাকে সাহায্য করছে ম্যাক। যদিও ম্যাককে নাফিসা ও সুমি বেগম না করেছে কিছু করতে, মেয়েটার সকাল থেকে হাসি দিতে দিতে অবস্থা নাজেহাল। তার নাকি ঠান্ডাতে সমস্যা। এই যে বৃষ্টি হয়েছে, সকালবেলা নিজের রুমের বারান্দায় দাঁড়িয়েছিল, তখন রিজবান ঘুমেছিল, তাই বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির পানিতে হাত দিয়ে ছুঁয়েছে। মেয়েটা বৃষ্টি পছন্দ করে, অথচ তার বৃষ্টির পানি সহ্য হয় না। সবার না করা সত্ত্বেও সে কাজ করছে নাফিসা বেগমের সাথে, আর সুমি বেগম রান্নাঘরের দিকটা দেখছে। সবাই টেবিলে থাকলেও রিদ ছিল না, সে সবাই মাত্র এসেছে। এসে আস্থার পাশের চেয়ারটায় বসেছে। হৃদের ঠিক অপর সাইডে মিম বসে আছে। ম্যাগ সব খাবার এনে টেবিলে রাখছে আর কার কি লাগবে তাকে তা দিচ্ছে। সকালবেলাটাতে এ বাড়িতে একটু কাজ থাকে, কেননা সবাই বের হয়ে যায় যে যার কাজে, তাই সব কিছু একটু একটু দ্রুত করতে হয়। রেড খেতে খেতে ম্যাগকে বলে তার জন্য কফি নিয়ে আসতে। ম্যাগ বলে সে যেন রুটি খেতে থাকে, চা হচ্ছে, সবাইকে একটু পর চা দিবে, তখন তার জন্য কফি নিয়ে আসবে বলে সে রান্নাঘরে যায়। খেতে খেতে হঠাৎ হৃদের গলায় খাবার আটকে যায়। তা দেখে আস্থা পানি দিতে যাবে, তখনই মিম হৃদকে পানি দেয় এবং হৃদ সেটা খায়। ব্যাপারটা আস্থার পছন্দ হয় না, তবু সে কিছু বলে না। কিন্তু তার এই কিছু না বলে থাকাটা আর হলো না যখন সে দেখলো পানির গ্লাসটা যখন হৃদ রাখতে গেল, মিম তা নিজের হাতে নিল এবং বেশ কিছুক্ষণ হৃদের হাতের উপরেই হাত রাখলো। হৃদ সরিয়ে নিতেই হৃদের পানি খাওয়ার পর যে পানিটুকু অবশিষ্ট ছিল তা মিম খেয়ে নিল। ব্যাস, আস্থা যেন এবার বোমের মতো ব্লাস্ট হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে রইল, কিছুতেই মেয়েটাকে সহ্য করতে পারছে না। তখনই ম্যাগ এসে সবাইকে চা ও হৃদকে কফি দেয়। হৃদ এক চুমুক খেয়ে রুসান সাহেবের সাথে কথা বলে, আর মিম হৃদের দিকে তাকিয়ে দেখতে থাকে সে কিভাবে কথা বলে। ও সকাল সকাল ছেলেটাকে দেখে যেন মেয়েটার দিনের শুরুটায় শুভ হয়ে গেল। এটাকে বলে শুভ সকাল। কিন্তু মিমের শুভ সকালটা দেখে যে কেউ একজন
জ্বলছে তা কেউ বুঝতে না পারলেও হৃদ ঠিকই বুঝতে পারছে, তাই তাকে আরো জ্বালাতে সে ইচ্ছা করে মিমের সাথে হেসে হেসে কথা বলছে। এবার আর আস্থা নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে নিজের গরম চাটা হৃদের হাতে ফেলে দিল। এত বড় একটা কাজ করার পর ইনোসেন্ট ভাব নিয়ে বলল, আমি দেখিনি হৃদ ভাইয়া। ইস, দেখি হাতটা। বলে হৃদের হাত ধরে। এত হৃদের অসম্ভব রাগ হয়। হাতটা ছিটকে নিয়ে বলে, কেন দেখিসনি? অন্ধ নাকি তুই? তুমি একটু সাবধানে থাকবে না? কি করো, দেখলে তো ওনার হাতটা কেমন লাল হয়ে গেছে। তুমি চুপ থাকো আপু। যদি বুঝতাম ভাইয়ার হাত এমন হবে তাহলে কি সাবধানে চায়ের কাপটা রাখতাম না? আর ইচ্ছে করে করেছি নাকি? আর উনি কাকে বলো? হ্যাঁ, তোমার ভাই হয়, ভাইয়া বলবা। মিম কিছু বলতে যাবে তখনই রিসান সাহেব বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।